নিউজ আপনাদের স্বাগত জানাই। আমি মাম্পি চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। অসমে তো ট্রায়াল দিতে এসেছি, ফাইনাল তো বাকি আছে। নির্বাচনী মঞ্চে হুঙ্কার মমতার। নর্থ ইস্ট নিউজ চ্যানেলে নিউজ প্রকাশিত হওয়ার পরদিন থেকেই গ্রামীণ রাস্তায় মাটির গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় ধলাইয়ে। স্বস্তির নিঃশ্বাস গ্রামবাসীর। নাবালিকা আত্মহত্যা, সংশয় প্রকাশ পরিচিতি মহলে। ঘাড়মুড়ার ছেলে শিলচর থেকে নিখোঁজ সংক্রান্ত মামলা সহ জনগণের সাহায্য চাইলেন পরিবারের লোকজন। এবারে সংবাদ বিস্তারিত। আগামী 26শে এপ্রিল আয়োজিত হতে যাওয়া লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের পালে ঝড় তুলতে বুধবার শিলচর পৌঁছলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা ব্যানার্জি। এদিন শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দরে অবতরণ করার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বাইক ও কার র্যালির মাধ্যমে টাউন ক্লাবের নির্বাচনী সভাস্থলে নিয়ে আসেন দলীয় কর্মীরা। নির্বাচনী জনসভায় ভাষণ রাখার আগে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত সন্তোষ মোহন দেবকে প্রথমে স্মরণ করলেন মমতা। সন্তোষ মোহনের মৃত্যুর পর অসমের রাজনৈতিক প্রেক্ষাপট অনেকটাই বদলে গেছে বলে মন্তব্য করেছেন তিনি। নির্বাচনী ভাষণের আগে অসমীয়া ভাষায় বরাকের জনগণকে সম্বোধন করেন। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মমতা পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরে বিজেপিকে দেশ থেকে বিসর্জন দেওয়ার আহ্বান জানান। শাসক দল বিজেপিকে এক হাতে নিয়ে মমতা জানান, আসন্ন লোকসভা নির্বাচন মানুষের স্বাভিমান ও ঐতিহ্য রক্ষার লড়াই। শাসক দলের শীর্ষ নেতারা শুধুমাত্র মিথ্যা প্রতিশ্রুতি ও ললিপপ দেখানো ছাড়া অসমের মানুষকে আর কিছুই দেয়নি। সাম্প্রদায়িক দল বিজেপির বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখে অসমের 4টি লোকসভা কেন্দ্রে প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। লখিমপুর, বরপেটা, কোকরাঝাড় ও শিলচর আসনে দলের প্রত্যেক সৈনিক দিদির হয়ে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো। বিজেপির সবকা সাথ সবকা বিকাশ স্লোগান আজ বিজেপি কা সাথ দোস্তোं का বিকাশ স্লোগানে পরিণত হয়েছে বলে এদিন মন্তব্য করেছেন তিনি। তৃণমূলের মা, মাটি ও মানুষ স্লোগানের মাধ্যমে সাধারণ মানুষের দিন ফিরিয়ে নিয়ে আসবে আগামীতে। কারণ দাঙ্গা করানো, মিথ্যা প্রতিশ্রুতি ও অত্যাচার ছাড়া দেশের জনগণকে আর কোনো গ্যারান্টি দেয়নি শাসক দল বিজেপি। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। আমরা ইন্ডিয়াকে পথ দেখাবো। আমরা বাংলায় একা লড়ছি বিজেপির বিরুদ্ধে। কংগ্রেসও নেই, সিপিএমও নেই, ওরা বিজেপিকে সাপোর্ট করে ওখানে। কিন্তু অল ইন্ডিয়ায় আমরা ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দেবো, এটুকু আপনাদের আমি বলে রাখলাম। যদি আপনাদের সমর্থন থাকে আর আপনাদের কাজগুলো আমরা চেষ্টা করব করে দেব। কিন্তু এটা মনে রাখবেন, কখনো কখনো ভয় দেখাবে, ভয় দেখিয়ে টাকার বান্ডিল পুড়ে দেবে, লোকের বাড়ি বাড়ি পৌঁছে দেবে। কি 1 লক্ষ টাকা পেয়েছেন কেউ? যদি পেয়ে থাকেন বলবেন হ্যাঁ, যদি না পেয়ে থাকেন জোরসে বলবেন না। 2 লক্ষ টাকা কেউ পেয়েছেন? 3 লক্ষ টাকা কেউ পেয়েছেন? 4 লক্ষ টাকা কেউ পেয়েছেন? 5 লক্ষ টাকা কেউ পেয়েছেন? 6 লক্ষ টাকা কেউ পেয়েছেন? 7 লক্ষ টাকা কেউ পেয়েছেন? 8 লক্ষ টাকা কেউ পেয়েছেন? 9 লক্ষ টাকা কেউ পেয়েছেন? 10 লক্ষ টাকা কেউ পেয়েছেন? আচ্ছা ছাড়ুন, 50,000 টাকা পেয়েছেন? তো আপনাদের অ্যাকাউন্টে যখন টাকা নাই, বিজেপির বাক্সে ভোট নাই, এটা মাথায় রাখবেন। ভুলে যায়নি সেদিনের কথা। এক সময় মনোরঞ্জন ভক্ত করিমগঞ্জ, শিলচরে আমাকে প্রচারের জন্য নিয়ে আসতো। তখন আমি স্টুডেন্ট রাজনীতি করতাম। আর বিকেল হলেই বলতো চল তোরা লয়ে বাজারে যাই। আর বাজারে গিয়া কি করতো না, ওই লাই পাতা, লাই শাক পাতা কিনতো আর ট্যাংরা মাছ, ওই দিয়ে ঝোল করে উনি খাবেন। ওনার এসব পিকুরিয়ার জিনিস ছিল, কিন্তু এগুলো খুব পছন্দের খাবার বাঙালিদের, আসামিদের, সকলের। আমি সকলকেই বলি, আজকে কেন এসছি আপনাদের কাছে বলতে, যখন আপনাদের এখানে এনআরসি নিয়ে আন্দোলন চলছিল, কেন আন্দোলন চলছিল? 19 লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়েছিল। তার মধ্যে 17 লক্ষ বাঙালি হিন্দু মুসলমান ছিল।
ছিল, আসামিরাও ছিল, গৌহাটির লোকেরাও ছিল, পাহাড়ি লোকেরাও ছিল, পাঞ্জাবিরাও ছিল। সেদিন আপনারা আন্দোলন গড়ে তুলেছিলেন আর আমি আপনাদের পাশে ছিলাম। আমি কলকাতায় রোজ মিছিল করতাম, রোজ মিটিং করতাম। আমি জানি অত্যাচারের কাহিনী। অনেক আগুন জ্বলেছে, সারা দেশ জুড়ে তাণ্ডব করেছে বিজেপি, অত্যাচার করেছে দিল্লি থেকে শুরু করে। কত মানুষের রক্তে ভিজে গেছে দিল্লির। কে হবে না তুলে দেবো, ইউনিফর্ম সিভিল কোড হবে না তুলে দেবো। এবং মনে রাখবেন, আজও যারা ডি লিস্টে পড়ে আছেন, যাদের ভবিষ্যৎ জানেন না, তাদের ভবিষ্যৎ করে দেবো, এ কথা বড় গলায় বলে গেলাম। আমি ওখানে আন্দোলন করছিলাম, আমার বিরুদ্ধে আসাম গভর্নমেন্ট তখন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, আমার বিরুদ্ধে আসামে এফআইআর করলো। আমার কি দোষ ছিল? আমি বাংলায় আন্দোলন করছিলাম, আপনাদের নিয়ে করছি আন্দোলন বাংলায়, আর এফআইআর করছে বিজেপি আসামে। আমি কিন্তু ভুলিনি, আমার বিরুদ্ধে ৬-৭টা কেস করেছিল ওরা। কি করবে? আমার গলা কাটবে, জেলে ভরবে। আর কজনকে জেলে ভরবে, আর কজনের গলা কাটবে, আর কতজনকে ডিটেনশন ক্যাম্পে রাখবে? তোমরা তো ভারতবর্ষটাকে জেলখানা বানিয়ে দিয়েছো, ডিটেনশন ক্যাম্প বানিয়ে দিয়েছো। আজকে ভারতবর্ষে মানুষের কোনো অধিকার নেই। এই নির্বাচনটা হতে যাচ্ছে ভয়ঙ্কর। এত কালো কলুষিত ইলেকশন আগে কখনো আপনারা দেখেননি। গভর্নমেন্ট অফ দ্য এজেন্সি, বাই দ্য এজেন্সি and for the agency. গভর্নমেন্ট মিডিয়াকে যা বলছে মিডিয়া তাই করছে। সব মিডিয়ায় দেখবেন বাবুদের বড় বড় ছবি আর বড় বড় বিজ্ঞাপন, কোনোদিন লোকের খোঁজ নিতে আসে না। আজকে বলো, বেকারদের চাকরি দিয়েছো? 2 কোটি বেকারদের চাকরি দিয়ে বলেছিলে, আজকে 10 লক্ষ পদ পড়ে আছে সেন্ট্রাল গভর্নমেন্টে, সেটা পর্যন্ত দাওনি। অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলল গ্রামবাসী। মাটির গাড়ি চলাচলের জন্য গ্রামীণ রাস্তা ভেঙে বেহাল অবস্থায় শীর্ষক একটি নিউজ পরিবেশিত হয়েছিল আমাদের নর্থ ইস্ট নিউজ চ্যানেলে। সুসংবাদ হলো, নিউজটি প্রকাশিত হওয়ার পরদিন থেকে মাটির গাড়ি চলাচল আপাতত বন্ধ হয়ে যায়। গ্রামবাসীরা এতে খুবই খুশি, কিন্তু কথা হচ্ছে আপাতত মাটির গাড়ি চলাচল বন্ধ হলেও ভবিষ্যতেও মাটির গাড়ি চলাচল বন্ধ থাকবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। তাই আজ অর্থাৎ মঙ্গলবার কাছাড়ের বন বিভাগ ও পূর্ত বিভাগকে একটি স্মারকপত্র প্রদান করা হয় গ্রামবাসীদের পক্ষ থেকে, যাতে করে আগামী দিনেও এই মাটির গাড়ি চলাচল করতে পারে না ধলাই বিধানসভা কেন্দ্রের বোধন চৌহান রোডে। উল্লেখ্য, বেশ কয়েক মাস ধরে মাটির গাড়ি চলাচলের জন্য স্থানে স্থানে ভেঙে যায় রাস্তাটি। স্থানীয়রা বাধা দিলেও, লোকাল থানা ও বন বিভাগকে লিখিত অভিযোগ দিলেও কোনো কাজ হচ্ছিল না। বুক ফুলিয়ে সকাল থেকে রাত্র পর্যন্ত মাটির গাড়ি চলাচল করতে থাকে। মাত্র 2 বছরের পুরনো রাস্তা, যে রাস্তাটি মেহেরপুর থেকে কাটাখাল পর্যন্ত যোগাযোগের একমাত্র রাস্তা। গ্রামবাসীরা অভিযোগ করে বলেন, গ্রামের ছাত্রছাত্রী, কচিকাঁচা তথা মহিলা সহ গ্রামের সাধারণ লোকেরা প্রচন্ড অসুবিধার মধ্যে পড়তে হয় মাটির গাড়ি চলাচলের জন্য। এছাড়াও ধুলাবালি বেড়ে যায় এই মাটির গাড়ি চলাচলের জন্য, ফলে সাইনাস জাতীয় বিভিন্ন রোগের প্রাদুর্ভাব হয় এই গ্রামে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দের প্রতিবেদন। আত্মহত্যা নাকি হত্যা, এই নিয়ে সংশয় প্রকাশ করেছেন গ্রামবাসী তথা আত্মীয়স্বজনরা। যুক্তি তর্ক তুলে ধরে নিশ্চিত করে বলছেন এটা আত্মহত্যা না হত্যা। কারণ কিভাবে মাটিতে হাঁটুগাড়া অবস্থায় ছোট একটি গাছের সঙ্গে ঝুলতে পারে একটি নাবালিকা? ঘটনার বিবরণে প্রকাশ 14 এপ্রিল ভোর 5টায় ঘুম থেকে উঠে নাবালিকার ছোট ভাই দেখতে পায় হাঁটুগাড়া অবস্থায় তার বোন একটা ছোট্ট গাছে ঝুলানো রয়েছে। ঝুলানো ঠিক বলা যায় না, কারণ মেয়েটির হাঁটু মাটিতে লাগানো ছিল। ঘটনাটি ঘটেছিল শ্রীকোনা লালমাটি এলাকার একটি টিলার উপর, আর ঠিক নিচে ছিল মেয়েটির বাড়ি। নিকটাত্মীয়ের বয়ান অনুযায়ী জানা যায়, শ্রীকোনারই বাসিন্দা রাহুল বৈষ্ণব নামের একটি ছেলের সঙ্গে প্রায় 1 বছরের প্রেম ঘটিত সম্পর্ক ছিল প্রিয়া চক্রবর্তী নামের মেয়েটির। সম্পর্ক চলাকালীন ছেলেটি প্রায়ই উৎপাত করত বাড়িতে এসে, এমনকি কয়েকবার হুমকিও দিয়েছে নাকি মেয়েটির বাবাকে। প্রিয়া গত মাসের 27 তারিখ রাহুল বৈষ্ণবের সঙ্গে রাত প্রায় 8:30টায় নিরুদ্দেশ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও প্রিয়ার কোনো পাত্তা না পেয়ে প্রশাসনের কাছে জানান। প্রশাসন অনেক চেষ্টা করে মেয়েটিকে উদ্ধার করে নিয়ে আসে। তারপর বেশ কিছুদিন ভালোই চলছিল। হঠাৎ করে 13 এপ্রিল রাহুল বৈষ্ণব প্রিয়াকে ফুসলিয়ে নিয়ে যায়।
প্রিয়ার বাবা কাজ থেকে ঘরে ফিরে এসে জানতে পারেন মেয়ে প্রিয়াকে সন্ধ্যার পর থেকে পাওয়া যাচ্ছে না। বহু খোঁজাখুঁজির পরও রাত অবধি মেয়েকে পাওয়া না যাওয়ার পর দিন ভোর 5টায় তার ছোট ছেলের বাড়ির পেছনে একটি ছোট গাছে হাঁটুগাড়া অবস্থায় এবং ঝুলন্ত অবস্থায় মৃত অবস্থায় দেখতে পান তারা। আগের দিনের রাত অবধি টিলা সহ বাড়ির আশেপাশে খোঁজ করলেও মেয়ে প্রিয়ার খোঁজ পাননি, অথচ পরের দিন হঠাৎ করে কিভাবে একটি ছোট গাছে মেয়ের মৃতদেহ আসলো, এই প্রশ্নই সন্দেহ হয় মেয়ের বাবা, আত্মীয়স্বজন ও গ্রামবাসীদের মনে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। কোন শব্দ টব্দ পাইছিলানি আপনি? এটা আপনার পাশের বাড়ি, এখানে ঘটনা যে হইছে? পাশের বাড়ি, কোনো শব্দ কিছু নাই। আচ্ছা, আপনি কোনো শব্দ তো পাইছেন নি? না না, কোনো শব্দ পাইছেন না। আমরা জানি ঘটনা জানার পরে 1 বছর দিন থেকে রিলেশন চলে, আমরা 3-4 মাস থেকে আর কি জানি ঘটনাটা, ছেলেটার লগে যে ভালোবাসা সম্পর্ক প্রিয়া চক্রবর্তীর। তো জানার পরে 3-4 মাস থেকে আমরা খুব তারে নিজের বুঝানির পরে তাই বুঝে না। তো হঠাৎ করে একদিন তাই বাবা গুছে রাগ করিয়া তাই একটা গালিগালাজ করেন, আর তাই রাগ করিয়া ঘর থেকে বাইরে যায়। তো ঘর থেকে বাইরে যাওয়ার পরে আমরা কয় তারিখ বাইরে যায়? প্রায় 26 না 27 তারিখ আছিল, হোলির পরের দিন আর কি, মার্চের হোলির পরের দিন বাইরে যায় ঘর থেকে। তারপরে তারে খুঁজাইয়া পাই না আমরা। এরপরে শোনা যায় যে ছেলের মাটার ঘরে ছেলে আর ছেলের মা লইয়া গেছে। তো পরের দিন সন্ধ্যার সময় আমরা ঘরে আইসে, আইয়া আমরা কইছে যে তোমার মেয়ে তো আমরার বাসা। তা আমরা কইলাম যে আমার মেয়ে তোমার বাসাত কেন গেলো, তুমি আমার বাসা চিনো, আমার বাসায় লইয়া আইলা না, না তারা মেয়ে বলে আইতে চায় না। তো ওইটা লইয়া আমরা বেজান ছেলে মেয়েরে ডাকাইয়া আনিয়া তারা দুজনরে বুঝাইছি। বুঝানির পরে তারা বুঝ মানছে না, ঘর থেকে বাইরে হয়ে গেছে গিয়া। তো ঘর থেকে যখন বাইরে হয়ে গেছে গিয়া আমরাও চিন্তা করছি যে আইনে এখন একটা আইন বানাইছে প্রশাসনে যে ছেলে মেয়ে বয়স না হইলে বিয়া শাদী হইতো না। তো এটার চিন্তাধারা করিয়া গার্জেন্টের উপরে দোষ আইব, গতিকে আমরা থানাতে এজাহার দিছি। তো এজাহার দেওয়ার পরে তারা ছেলে মেয়ে এদিনকে রাত্রেই তারা পাইছে, খুঁজাইয়া পাওয়ার পরে তারা বাই করিয়া পরের দিন 10টার সময় আমরা জানাইছে। কিন্তু ছেলে কই পাইছে মেয়ে কই পাইছে তারা আমরা এটা জানাইছে না প্রশাসনে, যে ছেলে মুখ জায়গাত মেয়ে মুখ জায়গাত কিচ্ছু কইছে না, কয় মেয়ে পাইছি। তারপরে আমরা গেলাম থানায় যাওয়ার পরে কোর্টে নিয়ে গেছে, কোর্টে ম্যাজিস্ট্রেটে তারা ছেলে মেয়ের বয়ান লইছে। লওয়ার পরে আমরা এখন অবধি কিচ্ছু জানছি না, মেয়ে আমরা সমঝাইয়া দিলাইছে। তো মেয়ে সমঝাইয়া আনার পরে মেয়ের পরীক্ষা ছিল, পরীক্ষা চলের ছেলে তো ততদিন ভিতরেই আসিল, প্রায় 7 দিন আগে ছেলেটা আইছে বাইরিয়া। তো বাইরিয়া ছেলে মেয়ে তো মাইনর, মানে 18 বছর তো হইছে না, অ্যাডাল্ট হইছে না। না তো ছেলে কি অ্যাডাল্ট? ছেলের বয়স কত ছিল? ছেলে না ছেলে হইতে পারে, আমরা জানি না, সঠিক জানি না। তো এরপরে আওয়ার পরে 7 দিন গেছে, ওই যে তাই ছুটাই আনলাম, কোর্টে দিল আমরা সমঝাইয়া। আনার পরে কোর্ট থেকে আওয়ার পরে তাই ভালাই চলছিল, আমরা সবার লগে মাত কথাও সুন্দরভাবে চলছে। যেই ওই 7 দিন আগে ছেলেটা আইছে, আবার ওই ছেলেটার লগে তাই কানেক্ট হয়ে গেছে, আবার তার লগে মিলামিশা শুরু হইয়া মাত কথা শুরু হয়েছে। আর ওই যে গত 14 তারিখে ঘটনাটা ঘটছে, 13 তারিখে ওই দিন সারাদিন ওই ছেলেটার লগে তাই মাত কথা ছিল, যে বাইটা তাই গড়া ছিল, ওই বাইয়ে সারাদিন শুনছে মাত কথা, ফোনে হয়েছে। আর ফোন তো আমরা আইনার কাছে সমঝাই দিছি পাইবা সব। তো ফোনে মাত কথা হওয়ার পরে প্রায় 8টার থেকে তাই নিখোঁজ ঘর থেকে। তারা নিজের মধ্যে দরবার করছে না কিটা করছে জানি না আমরা সঠিক। এটা 13 তারিখ নিখোঁজ, 13 তারিখ 8টার সময় নিখোঁজ। 8টা মানে রাত্র 8টা না? রাত্র 8টার থেকে তাই খুঁজানি গেছে না, মানে তাই বাবা তো গোড়া ছিল না, খাজে ছিল। তার বাবা আইয়া যখন খবর পাইছে, ভাইয়া কইছে। তার বাবা কি কাজ করে? তার বাবা পূজা করে আর কি, যজমানি করে। তো তার বাবা যখন আইয়া খবর পাইছে আমরা জানাইছি। আমরা সবে খোঁজ খবর লইতে সারা রাত্রে না পাইতে প্রায় 5টার সময় গিয়া ছোটো বাইটা যখন লেট্রিনে যায়, আমরা টিলার উপরে দিয়ে চক্কর মারিয়া রাত্রে দেখছি, কিন্তু পাইছি না। তো তারপরে সকাল 5টার সময় যখন ছোটো বাইটা লেট্রিনে যায়, 5টার সময় দেখা যায় গাছের মধ্যে ঝুলানো অবস্থায়। কিন্তু যেভাবে ঝুলানো গাছের মধ্যে অবস্থায় পাইছি আমরা, এটা কোনো মানে সুসাইডের কোনো ইয়েই দেখা যায় না। এটা মানে দেখা যায় যে এটা মার্ডার করিয়া ঝুলাইয়া থোয়া হয়েছে। একটা মানুষ যদি মরে সে চাটাইব নিশ্চয়ই, লাশ পড়ানো অব্দি যাইবার আগে হ্যাঁ যাচাই করবো যে আমি কীরকম বাঁচতাম। কিন্তু তাই কোনো স্পট নাই, তাই পায়ে যে জুতাটি আসছিল জুতাটি পর্যন্ত পায়ে লাগানি, তাই জুতা পড়ছে না। নিচে যে পাতা আছে পাতাটা পর্যন্ত গাছের লড়ছে না। ছোটো মোটো একটা গাছ, এই ভারী ওজনটা টেলতেই পারতো না। যেভাবে তাই ঝুলে তুইছে, মানে আলগো ঝুলি রয়েছে, এটা কোনোভাবেই বোঝা যায় না যে এটা মার্ডার, সুসাইড করছে, এটা মার্ডার করছে। যে কোনো মানুষে মার্ডার করছে, মার্ডার করে। এইটাই আমি প্রশাসনের কাছে, আমরা প্রথম যখন নিখোঁজ হয়েছে তার লগে পাইছি, আর এখন দ্বিতীয়বার নিখোঁজ হয়েছে আমরা পুরা লাশ পাইছি মেয়ের। আমি শাস্তি চাই, যে কোনো ভাবে শাস্তি। সন্দেহ কার উপরে? আমরা সন্দেহ এই রাহুল বৈষ্ণবের উপরে। রাহুল বৈষ্ণবের মা সীতা বৈষ্ণব, বাসা এখানে সিকুনা টিভি টাওয়ার। রাহুল বৈষ্ণবের উপরে, রাহুল বৈষ্ণবের মা ওই লোকে সীতা বৈষ্ণব, আর রাহুল বৈষ্ণবের মামা ওই লোকে মিটন বৈষ্ণব। আমার তারার উপরে পুরো লিটন বৈষ্ণব, মিন্টু বৈষ্ণব। আর বাবার নাম ওই লোকে স্বপন বৈষ্ণব। ছেলের বাবার নাম স্বপন বৈষ্ণব। আর একটা মেয়ে ছিল তার সঙ্গে, তাই বান্ধবী জয়শ্রী বৈষ্ণব।
তো তারা তাইর লগে মিলানো আছিল সব, মানে আমি সব কিছু আইনের কাছে দিতে পারবো, যে যে প্রুফ আমার কাছে আছে সব কিছু তুমি। এফআইআর দিছি, আগেও দিছি, এখনো দিছি। এফআইআর তো রেজিস্টার্ড হইছে নি? এফআইআর তো হ্যাঁ স্যারে আমরা কইছে, আইটি থানার স্যারে কইছে যে এফআইআর রেজিস্টার হইছে, আগেরটাও রেজিস্টার হইছে, এখনোটাও রেজিস্টার হইছে, কিন্তু আসামি না, এখনো পর্যন্ত আসামি ধরা হইছে না। গতকাল 16 এপ্রিল মঙ্গলবার সকাল 6 ঘটিকা হইতে শিলচর শ্মশান রোড স্থিত অরুণচন্দ্র লেনের হাউস নম্বর 50-এর সৌভিক পাল ওরফে শুভকে পাওয়া যাচ্ছে না। তার আসল বাড়ি হাইলাকান্দি জেলার ঘাড়মোড়া বাস স্ট্যান্ডে। বিগত প্রায় এক সপ্তাহ থেকে শিলচর শ্মশান রোড স্থিত তার বোনের বাড়িতে ছিল, কিন্তু মঙ্গলবার আচমকা ঘুম থেকে উঠে ঘরের লোকজন তাকে ঘরে দেখতে পাননি। তারপর অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে মঙ্গলবার রাতে রাঙ্গিখাড়ি থানায় নিখোঁজ সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়। সংবাদ মাধ্যমের কাছে পরিবারের লোকেরা অনুরোধ করে বলেন, কেউ যদি কোথাও তাকে দেখতে পান তাহলে অবশ্যই নিচে দেওয়া মোবাইল নম্বরে ফোন করে জানালে তার পরিবারের লোকজন উপকৃত হবেন। মোবাইল নম্বর 8752804141, 6001544114, 8486561958। আবারও বলছি 8752804141, 6001544114, 8486561958 এই নম্বরে। নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন। আমরা খুব বর্তমানে টেনশনে আছি। আমরা আপনার মাধ্যমে আমি আপনার ফটো বা ফোন নাম্বার সবগুলো জিনিস দিয়ে দেবো, যদি আপনারা যদি একটু খুঁজে দিতে পারেন তো খুব উপকৃত হব আমরা। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। অসমে তো ট্রায়াল দিতে এসেছি, ফাইনাল তো বাকি আছে, নির্বাচনী মঞ্চে হুঙ্কার মমতার। নর্থ ইস্ট নিউজ চ্যানেলে নিউজ প্রকাশিত হওয়ার পরদিন থেকেই গ্রামীণ রাস্তায় মাটির গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় ধলাইয়ে, স্বস্তির নিঃশ্বাস গ্রামবাসীর। নাবালিকা আত্মহত্যা, সংশয় প্রকাশ পরিচিতি মহলে। ঘাড়মোড়ার ছেলে শিলচর থেকে নিখোঁজ সংক্রান্ত মামলা সহ জনগণের সাহায্য চাইলেন পরিবারের লোকজন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।